কথারা যে অজানা, মুখ মুখোশে এ খেলাতে অনেক দিনে খুব অচেনা, চেনা মুখে আড়ালেতে সেই কথারা যে অজানা, মুখ মুখোশে এ খেলাতে অনেক দিনে খুব অচেনা। Good morning everyone, this is your captain speaking. We are ready to land in Netaji Subhash Chandra Bose International Airport in 5 minutes. Passengers are requested to fasten your seatbelts. Our cabin crew will help you. Hope you have a wonderful journey experience with us. Thank you. অবশেষে টানা 21 ঘন্টার বিমানযাত্রার অবসান হলো। সিডনি থেকে আসার পথে ব্যাংককে 7.5 ঘন্টার লে-ওভার সময়টাও নিঃসন্দেহে সমগ্র যাত্রাপথের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই বিবেচনা করা হবে। মোবাইল বের করে ভারতীয় সময় ঠিক করে নিল অভ্র। সকাল 6:35। শীতের এত সকালে বাড়ি ফেরার জন্য তড়িঘড়ি করার কোনো প্রয়োজন নেই, বরং এয়ারপোর্টেই সকালের প্রাতরাশ সেরে নেওয়া যেতে পারে। বিমান সফর আরামদায়ক হলেও রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কাজেই শরীরে এখন ক্লান্তির ছাপ সুস্পষ্ট। তবে চেক ইন লাগেজ সংগ্রহ করতে করতেই পূর্বের পরিকল্পনা বাতিল করতে হলো। মোবাইল থেকে ফ্লাইট মোড অফ করে দিতেই একের পর এক মেসেজ আসতে শুরু করেছে। এরপর সবচেয়ে জরুরি বার্তাখানা এমন একজন মানুষের, যাকে এখানে আদৌ প্রত্যাশা করেনি অভ্র। কাঁচের দরজা ঠেলে বাইরের গেটের সামনে দাঁড়াতেই পরিচিত সাদা ইনোভা গাড়িটা চোখে পড়ল। ট্রলি ঠেলে সামনে এগোতেই গাড়ির ড্রাইভার ঝুঁটিতে ওর ব্যাগ দুটোর দায়িত্ব নিল। গাড়ির পিছনের দরজা খুলে ভেতরে আসার আহ্বান জানালেন অভ্রর বাবা অমিতাভ পাহাড়ি। তুমি আজ কলকাতায় আসছো, আগে বলনি তো? মিনিট 10 হলো শহরের পরিসর অতিক্রম করে গাড়ি দ্রুত বেগে মেদিনীপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে। অমিতাভবাবু আকস্মিকভাবে আজ সকালে এয়ারপোর্টে ওকে রিসিভ করতে আসবেন এটা ভাবতেই পারেনি অভ্র। বাবা ছেলের মধ্যে কথাবার্তা চিরকালই কম হয়, তবে বেশ কিছুক্ষণ ইতস্তত করার পর নিজের কৌতূহল আর দমন করতে পারল না অভ্র। অমিতাভবাবু এতক্ষণ নিশ্চুপ ছিলেন, দৃষ্টি নিবদ্ধ ছিল জানলার বাইরে। সাত সকালেই ওকে দেখে বোঝা যাচ্ছে স্নান সেরে তৈরি হয়েই বেরিয়েছেন। পরনে সাদা পাজামা পাঞ্জাবির সঙ্গে মানানসই ঘিয়ে রঙের জহর কোট। স্বভাব গম্ভীর মানুষ অমিতাভবাবুর এই পরিধান অভ্রর সুপরিচিত। আজ নয়, গতকাল বিকেলে এসেছিলাম। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলা ও রাজ্য নেতৃত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিং শেষ হতে অনেক রাত হয়ে গেল। তোমার মা জানালেন আর সকালের ফ্লাইটেই তুমি ফিরছ। ভাবলাম তোমাকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরব, তাই রাতটুকু কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এতক্ষণে বাবার আকস্মিক আগমনের কারণটা বুঝতে পারল অভ্র। রাজারহাটে অমিতাভবাবুর একখানা ফ্ল্যাট রয়েছে। পার্টির কাজে প্রায়ই ওকে শহরে আসতে হয়, তাই নিজের পৃথক আবাসের ব্যবস্থা করে রেখেছেন। এরপর আবার দীর্ঘ সময় নীরবতা। অমিতাভবাবু নিজের রাশভারী স্বভাবের জন্যই হয়তো চিরকাল সন্তানদের সঙ্গেও একটা মার্জিত দূরত্ব বজায় রেখেছেন। ছেলেমেয়েরাও তাই কেউ ওর সঙ্গে পুরোপুরি স্বচ্ছন্দ বোধ করে না। পাহাড়ি পরিবারে কোথাও যেন আজও সেই প্রাচীন বাঙালি পরিবারের রক্ষণশীলতার বীজ প্রথিত রয়েছে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অভ্র কিছুকাল এদেশে চাকরি করার পর প্রথম যখন বিদেশে যাওয়ার অফার পেল, তখন প্রাথমিকভাবে অমিতাভবাবু সম্মত হননি। কর্মক্ষেত্রে উন্নতির জন্য বিদেশে যাওয়া যে অত্যাবশ্যক তা উনি মানেন না। সেই সময় পরিবারে বিস্তর অশান্তি হয়েছিল। অভ্র এমনিতে স্বভাব লাজুক হলেও বাড়ির দীর্ঘকালের পুরনো ধ্যান ধারণা ক্রমে ওকে ধীরে ধীরে ভেতর থেকে অস্থির করে তুলেছিল। ভেবেছিল কারোর অনুমতি অপেক্ষা না করেই বাইরে পাড়ি দেবে। তবে শেষ পর্যন্ত তেমন দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়েনি। স্ত্রী প্রতিমা দেবীর মধ্যস্থতায় অমিতাভবাবু নিমরাজি হন, তবে সেই সঙ্গে একটা শর্ত আরোপণ করেন।
ছেলেকে বিয়ে না দিয়ে তাই দেশের বাইরে পাঠাতে সম্মত নন। পাশ্চাত্য সংস্কৃতির পাল্লায় পড়ে আগামী দিনে কোনো বিদেশিনীকে পুত্রবধূ হিসেবে কল্পনা করতে পারবেন না। তড়িঘড়ি ছেলের জন্য পাত্রী স্থির করে ফেলতেও তাই দেরি করলেন না। এত তাড়াতাড়ি অবশ্য বিয়ে করার ইচ্ছে ছিল না অভ্রর। সম্পূর্ণ অপরিচিত কাউকে রাতারাতি নিজের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নেওয়াটা বেশ কষ্টকর হতো। কিন্তু সব দিক বিবেচনা করে অশান্তি এড়াবার জন্য আর কোনো বিকল্প পথ খোলা ছিল না বলেই শেষমেশ রাজি হয়ে যায়। আর তারপরেই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। বড় অদ্ভুত মেয়েই বিধি। এমনিতে কত নম্র শান্ত, আবার অপরদিকে কি প্রচণ্ড স্বাধীনচেতা। নিজের পরিবারে চিরকাল বাবার কথাই শেষ সিদ্ধান্ত এমনটাই দেখে আসছে অভ্র। সেখানে এক সামান্য মেয়ের দৃঢ়চেতা মনোভাবের সামনে দোর্দণ্ড প্রতাপ নেতার প্রভাবও কেমন ম্লান হয়ে গিয়েছিল। প্রচণ্ড অপমানিত বোধ করায় অমিতাভবাবু আর দ্বিতীয়বার বিধির পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেনি। কিন্তু অভ্র নিজের মন থেকে সেই ধন্যী মেয়েকে ভুলতে পারেনি। পাকা সম্বন্ধ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে ছেলের জন্য বিকল্প পাত্রীর সন্ধান পাওয়া গেল না। এতে পরিবারের বাকিরা অখুশি হলেও অভ্র কিন্তু বেশ খুশি মনেই বাড়ি ছেড়েছিল। ভেবেছিল কখনো দেখা হলে বিধিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবে। তারপর 1 বছর বাদে যখন দেশে ফিরেছিল তখন সেই সুযোগটাও পেতে দেরি হয়নি। আজকাল কত পাল্টে গিয়েছে মেয়েটা। নাকি অপ্রত্যাশিত দুর্ঘটনায় ওর জীবনকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। হাসি খুশি প্রাণোচ্ছল বিধি এখন যেন মাটির পুতুলের মতো নিস্তরঙ্গ আড়ষ্ট জীবন কাটাতে বাধ্য হচ্ছে। বিধির কথা মনে হতেই আপনা থেকে চোখটা জ্বালা করে উঠল। রাজনীতির নোংরা বাঁকে কত নির্দোষ মানুষের স্বপ্ন তলিয়ে যায় চিরকালের মতো। অমিতাভবাবুর একটা ফোন এসেছিল। উনি নিচু গলায় কথাবার্তা বললেও পাশে বসে প্রায় সবটাই শুনতে পাচ্ছিল অভ্র। আর মাসখানেকের মধ্যেই বিধানসভা নির্বাচন। রাজ্যে দীর্ঘকালের শাসক দলের হয়ে কাজ করে আসছেন অমিতাভবাবু। এই বছর রাজনীতির ময়দানে পালাবদলের একটা জোর হাওয়া লেগেছে। এতদিন পর বাবার গলাতেও যেন কিছুটা আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করল অভ্র। ছোটবেলা থেকেই বাড়িতে রাজনীতির আবহাওয়ায় বড় হয়েছে। নিজে কখনো এর সঙ্গে যুক্ত না হলেও কিছুটা ধারণা অবশ্যই থাকতে পারে। শুনছিলাম এবছর নাকি ভোটের আগে চারপাশে খুব অশান্তি বেড়ে গিয়েছে। পরিবার থেকে বাইরে কয়েক বছর অতিবাহিত করার পর নিজেকে আরও কিছুটা পরিণত করতে পেরেছে অভ্র। আজকাল সে অমিতাভবাবুকে ভয় পায় না, বরং কিছু প্রশ্ন যা অনেক দিন ধরেই ওর মনে ঘোরাফেরা করছিল এখন সুযোগ পেয়ে ভাবলেও সেগুলোই আলোচনা করে নিলে মন্দ হয় না। অমিতাভবাবু মোবাইলে কাউকে মেসেজ পাঠাচ্ছিলেন। অভ্রর কথায় নিজের কাজ থামালেন এবার। ছেলেকে বরাবরই রাজনীতির প্রাঙ্গণ থেকে দূরে দেখতেই তিনি অভ্যস্ত, তাই সামান্য অবাক হলেও প্রশ্নের জবাব দিতেও দেরি করলেন না। হ্যাঁ, ঠিকই শুনেছ। বেশ কিছু বিরোধী দল এবার একজোট হয়ে মাঠে নেমেছে। তারাই এই সমস্ত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, মানুষকে ভয় দেখিয়ে নিজেদের দিকে টেনে নেওয়ার জন্য। অমিতাভবাবুর জবাবে অভ্রকে বিশেষ সন্তুষ্ট মনে হলো না। বাবা যেন কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এমন কথা আজকাল প্রতিটা রাজনীতিবিদের মুখেই সাজানো বুলি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু খবরে তো বলছে শাসক দলই নাকি অধিকাংশ হামলার জন্য দায়ী। আশ্চর্য, বিদেশে বসেও তুমি আজকাল দেশের রাজনীতির এত খবর রাখছো। দেখো দেখো যারা ক্ষমতায় থাকে তাদের চিরকালই নানাবিধ অভাব অভিযোগের সম্মুখীন হতে হয়। এখনকার ভুইফোর মিডিয়াগুলোর মিথ্যাচার অবশ্য আমাদের পার্টির দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে পারবে না। আচ্ছা, কিন্তু এক হাতে তো তালি বাজে না বাবা। তাম্রলিপ্ত কলেজে বোমাবাজির দায়ও কি তোমার দল সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে? অভ্র না চাইতেও নিজের গলার উষ্মা লুকোতে পারল না। অমিতাভবাবু বেশ কিছুক্ষণ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের লাজুক মুখচোরা ছেলেকে যেন ঠিক চিনতে পারছেন না। এমন প্রশ্ন যে অভ্র সরাসরি ওকে করতে পারে এ তো কল্পনাতীত। ধীরে ধীরে ওর চোয়াল ও গলার স্বরে কাঠিন্য প্রকাশ পেল, তবে জবাব উনি এড়ালেন না। তুমি দূর থেকে কত দূর কি তথ্য জানতে পেরেছো জানি না, কিন্তু একটা কথা জেনে রাখো, একটা দীর্ঘ সময় ধরে আমি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলাম। রাজনৈতিক সচেতনতার পাশাপাশি
চিরকাল শিক্ষা প্রাঙ্গণ ঠিক যতখানি সম্ভব দুর্নীতি এবং কলহমুক্ত রাখার চেষ্টা করেছি আমি। কাজে সেই হামলার দায়ভার আমার উপর চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। অভ্র এই কথার জবাবে উত্তেজিতভাবে আরও কিছু বলতে যাচ্ছিল। হঠাৎ জানলার কাঁচে ঠক ঠক শব্দ হতেই দুজনেই সামান্য চমকে উঠলেন। এতক্ষণ কেউই কথার মাঝখানে খেয়াল করেনি গাড়ি কখন হাইওয়ে ছেড়ে পাশের লাল মোড়াম বেছানো পথে প্রবেশ করেছে। পাহাড়ি সাহাব, থোড়া কাম থা। দরজার বাইরে একটা অপরিচিত লোক কালো বাইক নিয়ে ঠিক ওদের গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। মুখ দেখে মনে হচ্ছে লোকটা কিছু বলতে চায়। অতঃপর আলোচনা থামিয়ে অমিতাভবাবু গাড়ির স্বয়ংক্রিয় কাঁচের জানলার সুইচ টিপলেন। কাঁচ নামতেই মুহূর্তের মধ্যে আগন্তুক কোনো কথা না বলে তড়িৎ গতিতে একটা পিস্তল বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পরিত্যাগ করল। কালো ছাইয়ের স্তূপ অনবরত ঘেঁটে চলেছেন কয়েকজন হত দরিদ্র মহিলা। ওদের সবার চোখে মুখে সর্বহারার বেদনা পুঞ্জীভূত। খানিক দূরে দাঁড়ানো অসহায় মানুষগুলির নিষ্পলক চোখে কেবল শূন্যতা বিরাজ করছে। হাড় কাঁপানো শীতে গতকাল সারা রাত্রি কেটেছে খোলা আকাশের নিচে। খিদের জ্বালায় ছটফট করছিল বাড়ির অবোধ শিশুরা। প্রাণের তাগিদে রাতের অন্ধকারে বাচ্চাদের মুখ চেপে কোনো মতে বাড়ি ছেড়ে আত্মগোপন করেছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। যারা পালিয়ে প্রাণে বেঁচেছিলেন পূর্ব দিগন্তে ভোরের আলো ফুটতে শুরু করলে সাহস সঞ্চয় করে একে একে গ্রামে ফেরার চেষ্টা করছেন। কিন্তু আর অবশিষ্ট আছেই বা কি? অজয়নগরের দলুইখাকি গ্রামের একাংশ রাজনৈতিক হিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। বাবু, ঝটপট উঠে রেডি হয়ে নে, আমাদের বেরোতে হবে। শীতের রবিবার 5:30টার কাক ডাকা ভোরে লেপের আরাম থেকে তড়িঘড়ি বেরোনোর কোনো ইচ্ছে বা পূর্ব পরিকল্পনা কোনোটাই আমার ছিল না। এদিকে বাবা আমাকে ঘুম থেকে তুলে দিয়েই বেরিয়ে গিয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না কি হয়েছে ব্যাপারটা। আত্মীয় স্বজনের কারোর কোনো বিপদ আপদ হলে সেটা নিশ্চয়ই এতক্ষণে জানতে পারতাম, তবে গুরুতর নিশ্চয়ই কিছু একটা ঘটে থাকবে এই ভেবে বিছানায় আর বসে থাকতে পারলাম না। ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই দেখলাম বাবা ইতিমধ্যে তৈরি হয়ে বারান্দার ইজি চেয়ারে বসে আছে, মুখে গভীর চিন্তার প্রলেপ। বাইকের চাবিটা এগিয়ে দিয়ে বলল, গাড়িটা গ্যারেজ থেকে বের কর, আমি আসছি। এক কাপ চা অন্তত খেয়ে বেরোতে পারতে। পেছন থেকে মা কখন জানি এসে দাঁড়িয়ে রয়েছে। একদম সময় নেই প্রভা, দেরি করলে এরপর হয়তো আর ঢুকতেই পারবো না ওই অঞ্চলে। 144 ধারা জারি করে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সকালে একদম খালি মুখে বেরোতে নেই, এটা অন্তত মুখে দিয়ে যাও। মা হয়তো ব্যাপারটা আগেই অনুমান করেছিলেন, তাই এরপর বিনা বাক্য ব্যয়ে ওর হাতের মুঠোয় ধরে থাকা দুটো গুড়ের বাতাসা আমার আর বাবার মুখে দিয়ে দিলেন। আমরা দুজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে বাধ্য ছাত্রের মতো দ্রুত কর্মর করে চিবিয়ে সেগুলো উদ্ধার করলাম। বাইরে যতই লোকনাথ স্যার এবং যুবনেতা শুভঙ্কর সান্যালের দাপট থাকুক না কেন, বাড়িতে তারাই আবার প্রভা দেবীর একান্ত অনুগত ছাত্র। বাইকটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ ইঞ্জিন গরম করতে দিলাম। সকাল 6টা বাজতে চলেছে। মাথায় একরাশ এলোমেলো চিন্তা ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে মোবাইল চেক করে দেখলাম কেউ কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছে কিনা। বাবাকে যতদূর চিনি এখন কোনো প্রশ্ন করলেও বিস্তারিত জবাব পাবো না। মা নিশ্চয়ই জানে, তবে জিজ্ঞাসা করার মতো আর সময় পেলাম কই। মিনিট কয়েকের মধ্যে একটা কাপড়ের ঝোলা কাঁধে ফেলে
বাবা বাইরে বেরিয়ে এলো। তারপর বাইকের পেছনে বসে গাড়ি এগোনোর নির্দেশ দিল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানা নেই। কেবল বাবার নির্দেশ মতো পথ ধরে এগোতে লাগলাম। মোটা জ্যাকেট আর কান ঢাকা টুপি ভেদ করে তীব্র হিমেল হাওয়া একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। তড়িঘড়ি বেরোতে গিয়ে আমার গ্লাভস দুটোও পরে আসতে ভুলে গিয়েছি। মাঝে মধ্যেই মনে হচ্ছিল দুটো হাতেই যেন কোনো সার নেই। এখন যদি একটু গরম পানীয় সেবন করা যেত তাহলে হয়তো কিছুটা স্বস্তি মিলত, তবে আপাতত থামার কোনো উপায় নেই। বাবা ক্রমাগত পেছন থেকে আমাকে পথ নির্দেশ দিয়ে যাচ্ছিল। শহর ছাড়িয়ে হাইরোড পেরিয়ে যে অঞ্চলের দিকে আমাদের গাড়ি এগোতে লাগলো সেটা অবশ্য আমাদের সম্পূর্ণ অপরিচিত নয়। এক বৃষ্টি ভেজা রাতের স্মৃতি বারবার উকি দিচ্ছিল। সেই ঘটনা খুব বেশি মানুষজন জানে না, তবে কি বাবা কোনোভাবে জানতে পেরেছে? মনের অতলে দুশ্চিন্তার কালো মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছিল। শেষমেশ অবশ্য আমার আশঙ্কা মিথ্যে করে আমরা ক্রমেই আরও প্রত্যন্ত অঞ্চলের দিকে এগোতে লাগলাম। অজয়নগরে এর আগেও ভোটের প্রচারের কাজে এসেছিলাম, তবে এখন যেদিকে চলেছি তত ভেতরে অবশ্য আগে প্রবেশ করিনি। অনেকক্ষণ থেকেই নাকে হালকা একটা গন্ধ পাচ্ছিলাম। গাড়ি যতই এগোচ্ছে তীব্র পোড়া গন্ধ ততই যেন বাতাসে আরো জোরালো হয়ে উঠছে। অচিরেই চোখের সামনে সেই ধ্বংসলীলার জগৎ উন্মুক্ত হয়ে গেল। লাল মোরামের পথ এঁকে বেঁকে গ্রামের ভেতর দিয়ে চলে গিয়েছে। বাবার নির্দেশ মতো বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে আমরা হাঁটা পথ ধরলাম। আমাদের আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমার শরীর এবং মনে কেমন যেন একটা অদ্ভুত প্রতিক্রিয়া হচ্ছিল। টিভি কিংবা সংবাদপত্রে এই ধরনের ঘটনার কথা এখন আমাদের রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু সেই জায়গায় প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত থাকার অনুভূতি সত্যিই অবর্ণনীয়। মাটি অথবা প্লাস্টারবিহীন ইটের বাড়িগুলো বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়েছে বলা চলে। হতভাগ্য গ্রামবাসীরা বাড়ির কিছু অবশিষ্ট সামগ্রী খুঁজে বের করার তাগিদে সেই ছাইয়ের স্তূপ ক্রমশ ঘেটে চলেছে। থেকে থেকে স্ত্রী পুরুষের চাপা কান্নার রোল এবং কটু পোড়া গন্ধে সমগ্র পরিবেশ ভারী হয়ে উঠেছে। কিভাবে হলো এসব? আমি কোনো মতে শ্বাসরুদ্ধ করে প্রশ্নটা করতে পারলাম, কিন্তু বাবা কিছু উত্তর দেওয়ার আগেই হঠাৎ বছর 15-16 একটি মেয়ে আমাদের দেখে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ল। কাল রাতে ওরা সব জ্বালিয়ে দিয়েছে মাস্টার মশাই। আর কিছু আস্ত নেই। আপনার দেওয়া বই খাতা সব পুড়ে গিয়েছে। আমার আর পরীক্ষা দেওয়া হবে না। সব শেষ। মেয়েটির হাতে ধরা আধপোড়া মাধ্যমিকের টেস্ট পেপার বইটা চিনতে আমার খুব একটা দেরি হলো না। শীর্ণকায়া মেয়েটির অনর্গল অশ্রু আমার দু চোখের কোণও কখন জানি নীরবে সিক্ত করে তুলেছে। বাবার মুখের দিকে চেয়ে দেখলাম সেই একই হাল, তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় পোক্ত মানুষ বলেই হয়তো এত দ্রুত নিজেকে সামলে নিল। কে বলেছে পরীক্ষা দিতে পারবি না? সব ঠিক হয়ে যাবে মা, ভাবিস না। গতকাল ঠিক কি হয়েছিল বলতে পারবি রাকিবা? কাল প্রায় সন্ধ্যে 7টা নাগাদ হঠাৎ বাইরে থেকে প্রচুর লোকজন একসাথে গ্রামে ঢুকেছিল স্যার। সবার হাতে কিছু না কিছু অস্ত্র আর মশাল ছিল। আমাদের অনেকের বাড়ি থেকেই লোকজনকে টেনে বাইরে বের করে প্রথমে মারধর আর গালাগালি শুরু করে দিল। কেউ ওদের বাধা দিতে গেলে ধারালো কাটারি আর কুড়ালি নিয়ে ভয় দেখাচ্ছিল। কেউ পুলিশে খবর দেয়নি?
দিয়েছিল স্যার, কিন্তু বারবার ফোন করার পরেও থানা থেকে কেউ আসেনি। ঘন্টাখানেক অত্যাচার করার পর হঠাৎ একের পর এক বাড়িতে ওরা আগুন লাগাতে শুরু করলো। সবাই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাতে শুরু করলো। আব্বু আর আম্মিও আমাকে নিয়ে রূপনারায়ণের চড়ার দিকে চলে গেল। তারপর সারা রাত সেখানেই ছিলাম আমরা সবাই। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম সবার বাড়ি তখন থাও থাও করে জ্বলছে। ওরা কারা ছিল তুমি জানো? এই প্রশ্নের উত্তরে রাকিবার শুষ্ক মুখে যে প্রবল আতঙ্কের ছাপ ফুটে উঠল, সেটা পড়তে আমাদের দেরি হলো না। ইতিমধ্যে আমাদের চারপাশে ভিড় জমতে শুরু করেছে। খেয়াল করলাম কম বেশি সকলেই লোকনাথ স্যারকে চেনেন। তারা একে একে গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করলেন। শুনতে শুনতে বারবার শিউরে উঠছিলাম আমরা। খুব কম করে হলেও অন্তত 25 থেকে 30টা বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই গ্রামের অনেক বাড়িতেই চড়ির ও সেলাইয়ের কাজ করে বাড়ির মহিলারা জীবিকা নির্বাহ করতেন। তাদের সকলের এতদিনের পরিশ্রমের জায়গায় এখন কেবল কয়েক মুঠো ছাই অবশিষ্ট রয়েছে। চারপাশ ঘুরে দেখতে দেখতে বেলা প্রায় 10টা বেজে গেল। আশ্চর্য এই যে এখনো পর্যন্ত প্রশাসন থেকে সক্রিয়ভাবে কাউকে এলাকার দায়ভার নিতে দেখলাম না। অনেকক্ষণ পর পুলিশের তরফ থেকে শুধু কয়েকটা জায়গায় দেখলাম ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিউজ মিডিয়াকে এরা সহজে গ্রামে ঢুকতে দেবে বলে মনে হয় না। বাবু তুই বাড়ি চলে যা, আমাকে এখন এখানেই থাকতে হবে। কয়েক জায়গায় ফোন করেছি, দেখি ওরা কখন ত্রাণ সামগ্রী নিয়ে এসে পৌঁছায়। গ্রামের মানুষগুলো কাল সারা রাত থেকে অভুক্ত। তাছাড়া মাথা গোজার কোনো ব্যবস্থা না করলে এই ঠান্ডায় খোলা আকাশের নিচে এতগুলো বাচ্চা আর বয়স্ক মানুষরা সবাই অসুস্থ হয়ে পড়বে। তোমাকে একলা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমি বরং কলেজ ইউনিয়নে ফোন করে কিছু ছেলেকে ডেকে আনছি। ওরা চলে এলে আজ সারাদিনের মধ্যে অন্তত কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। তুমি চিন্তা করো না বাবা। বাবার চোখে দেখলাম একটা অদ্ভুত প্রশান্তি। কিছু একটা বলতে গিয়ে ও থেমে গেল। একটা সম্ভাবনা অনেকক্ষণ থেকেই আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল। এবার সেই প্রশ্নটা না করে আর থাকতে পারলাম না। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় গত সপ্তাহের শুট আউটের ঘটনাটাই কি কোনোভাবে এই হামলাকে ট্রিগার করেছে? আমি অন্তত যা দেখছি তাতে এই গ্রামে মূলত যে পার্টির ফলোয়াররা থাকে তাদের উপরেই অ্যাটাকটা বেশি হয়েছে। সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলেই মনে হচ্ছে। গ্রামের লোকজনকে যদিও দেখলাম ভয়ে হামলাকারীর কারো নাম বলতে সাহস করছে না। সম্পূর্ণ অচেনা কেউ এমন একটা কাণ্ড ঘটাবে না। আগামী দিনেও দেখবি ঘাত প্রতিঘাতের জমানায় কোনো দলই সম্পূর্ণ অহিংসার পথ ধরে চলছে, একদম অসম্ভব। যুদ্ধ হয় রাজায় রাজায়, মাঝখান থেকে বলি হয় নির্দোষ উলুখাগড়ার দলবল। এই সত্যি বড়ই নির্মম। প্রকৃত রাজনীতি যেমন দেশের প্রজাতন্ত্রের ভিত মজবুত করে, ঠিক তেমনই ক্ষমতার লোভে বিকৃত রাজনীতিবিদরা অক্লেশে দেশের প্রজাদের নিপীড়ন করতে পিছুপা হয় না। অজয়নগরের দলুইখাকি গ্রাম আজ সেই ঘটনারই জ্বলন্ত দৃষ্টান্ত। এই বাটারফ্লাই এফেক্ট আগামী দিনে হয়তো আরও বড় কোনো সুনামি ডেকে আনতে পারে। ঝকঝকে নীল আকাশে ছেঁড়া তুলোর মতো ইতিউতি ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দলবল। সবুজ শ্যাওলা মাখা নুড়ি বেছানো সরু পাহাড়ি পথ এঁকে বেঁকে হারিয়ে গিয়েছে সেই সুদূর মেঘেদের অচিন দেশে। মোম রঙে আঁকা দিগন্ত সাজানো পাইন, দেবদারু ঝাউ প্রভৃতি চিরহরিৎ বৃক্ষে। পথের দুই পাশ নাম না জানা অজস্র রং বেরং বুনো ফুল আন্তরিকভাবে স্বাগত জানাতে ব্যস্ত। কুয়াশার পাতলা পরদ ভেদ করে কখনো উঁকি দিয়ে যায় বরফাবৃত শৈলচূড়া।
ইস, অনেকটা দেরি হয়ে গেল না আসতে? কি হুম? এই, তুমি রাগ করেছো না? আরে আবার হুম? হনুমানের মতো এত হুমহাম করলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। হনুমানরা কখনো হুমহাম করে না মশাই, ওরা হুপ হাপ শব্দ করে। অবশ্য তোমার মতো লেজ কাটা হনু হলে সব রকম আওয়াজই করতে পারে। বটে, আমাকে হনু বলে খেপানো হচ্ছে। তা এটা কি আমার লেট আসার ফাইন? হ্যাঁ, সেই রকমই ধরে নিতে পারো। তবে আমাকে একলা ফেলে যাওয়ার জন্য তোমার আরও বড় রকমের শাস্তি হওয়া উচিত। আচ্ছা, তা মহারানী আমার জন্য কি শাস্তির বিধান দিচ্ছেন বলুন? 7 দিনের জেল আর 3 দিনের ফাঁসি? হ্যাঁ, বাহ, সুযোগ বুঝে এই অমনি সুকুমার রায়ের লেখা থেকে টুকে দিলে তো। আচ্ছা মানুষ বটে তুমি। আচ্ছা, ওকে ওকে ম্যাডাম, ওকে, আমি সারেন্ডার করছি। তবে তুমি যাই শাস্তি দাও না কেন, আমি কিন্তু সর্বান্তকরণে মেনে নিতে প্রস্তুত। তাই যদি হয় তবে তোমায় চিরকাল আমার নজরবন্দি হয়ে থাকতে হবে, বুঝলেন মশাই? আর মাঝে মধ্যেই সকলের থেকে দূরে এমন এক নির্ভীত পরিবেশে শুধু আমার সঙ্গে সময় কাটাতে হবে। তখন দুজনের এই চেনা জগতের মাঝে অচেনা অন্য কারোর অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তুমি, আমি আর এই পাহাড়। কেমন? সবল বাহুপাশে ধরা দুটো শরীর ক্রমশ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। উষ্ণ চুম্বনে, নিবিড় আলিঙ্গনে মুছে যাচ্ছে বিগত দিনের একাকিত্বের যন্ত্রণা। ভালোবাসার প্রতিটি গ্রন্থি চুইয়ে প্রেম সুধায় সিক্ত দেহ মন। এই একান্ত মুহূর্তকে লোকচক্ষুর অন্তরালে রাখার জন্যই হয়তো একসময় সাদা কুয়াশা পরদ থেকে ফেলল ওদের। সুদূর পাহাড় শীর্ষ গুম্ফা থেকে ভেসে এলো বুদ্ধের পবিত্র জপ মন্ত্র, ওম মণিপদ্মে হুম, ওম মণিপদ্মে হুম। বিথি, এই বিথি, আমরা পৌঁছে গিয়েছি, এবার নামতে হবে তো। নীলের ডাকে চমকে চোখ খুলে তাকালো বিথি। এতটা পথ আস্তে আস্তে ব্যাকসিটে মাথা এলিয়ে সামান্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। বন্ধ চোখের দুই কোল বেয়ে কখন জানি অজান্তে দুই গাল বেয়ে নেমে এসেছে নীরব অশ্রুকণা। অপ্রস্তুত ভাব এড়াতে তড়িঘড়ি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল বিথি। বাস্তবের মাটিতে ফিরে আসতেই চারপাশের রঙিন জগৎটা আবার যেন ধূসর বিষাদগ্রস্ত মনে হচ্ছে। নীল দরজা খুলে সামনেই দাঁড়িয়েছিল। বিথিকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। আমি মোটামুটি খোঁজ খবর নিয়েই এসেছি। মেন গেট দিয়ে ঢুকে করিডোর পেরোলেই সামনে লিফট, তারপর সোজা 3rd ফ্লোর আইসিইউ। অবশ্য তোর যদি হাঁটতে কোনো... এইটুকু হাঁটতে আমার কোনো অসুবিধা হবে না নীল। বিথি ওকে আশ্বস্ত করল। তারপর ডান হাতের ক্রাচটা শক্ত মুঠিতে ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল। নিজের অন্তর ও বুদ্ধিমত্তার সঙ্গে অনেকখানি লড়াই করার পর তবে এখানে আসার মতো মানসিক শক্তি অর্জন করতে পেরেছে। অবশিষ্ট পথটুকু পেরোতে শারীরিক প্রতিবন্ধকতা আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মেরিল্যান্ড হসপিটালের 4 তলায় পৌঁছে আবার কিছুটা হেঁটে আইসিইউ এর সামনে পৌঁছতেই ওদের অবশ্য আরও শক্ত বাধার সম্মুখীন হতে হলো। বাইরে সশস্ত্র পুলিশ প্রহরা, শুধুমাত্র চিকিৎসা কর্মীরাই বিনা বাধায় ভেতরে যাওয়া আসা করছেন। অন্যান্য রোগীর আত্মীয়দের জন্য রয়েছে স্পেশাল ভিজিটার কার্ড। বিথির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নীল নিজেও খুব অপ্রস্তুত বোধ করল। ওর উচিত ছিল আরও ভালো করে খবর নিয়ে আসা। বেচারি অনেক আশা নিয়ে এখানে এসেছে, এভাবে দুয়ার থেকে ফিরে যেতে হলে ভীষণ কষ্ট পাবে। কাঁচের দরজার বাইরে দাঁড়ানো 2 পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেও বিশেষ লাভ হলো না। হাই প্রোফাইল কেস, ভীষণ টাইট সিকিউরিটি, বিনা অনুমতিতে বাইরের কারোর প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যর্থ মনোরথে নীল ফিরে এলো। বিথিকে কিছু একটা বলতে যাবে, তার আগেই উল্টো দিকের লিফটের দরজা খুলে গেল হঠাৎ। হুইল চেয়ারে বসা এক প্রৌঢ় মানুষকে নিয়ে একজন নার্স বাইরে বেরিয়ে সোজা আইসিইউ এর দিকে এগিয়ে যাচ্ছিল।
তবে বিথিকে দেখে ভদ্রলোক সহসা নার্সকে থামতে ইশারা করলেন। এতদিন বাদে অমিতাভবাবু যে প্রথম দেখাতেই ওকে চিনে ফেলবে সেটা অবশ্য প্রত্যাশা করেনি বিথি। ভদ্রলোক নিজেও যে এখনো পুরোপুরি সুস্থ হননি তা ওকে দেখলেই মালুম হচ্ছে। পরনে হসপিটালের নীল পোশাক, কাঁধের কাছে ভারী ব্যান্ডেজ বাইরে থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিতাভবাবু বিথির দিকে কয়েক মুহূর্ত নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওর অভিব্যক্তিহীন মুখমণ্ডল দেখে মনের ভাব বোঝা একেবারেই দুষ্কর। তারপর হঠাৎ কি মনে হতে ইশারায় বিথিদের নিজের সঙ্গে ডেকে আনলেন। এবার অবশ্য আর কেউ বাধা দেওয়ার সাহস করল না। নার্স অমিতাভবাবুর হুইল চেয়ার গড়িয়ে নিয়ে এলো একটা আলাদা কেবিনে। পায়ে পায়ে সেই পথ ধরে এগিয়ে এলো নীল ও বিথি। নিজের শরীরে মৃদু কম্পন অনুভব করল বিথি। হাতে পায়ে জোর পাচ্ছিল না, মনে হচ্ছিল এখনই যেন দু চোখের সামনে অন্ধকার নেমে আসবে। অতি কষ্টে কেবল দাঁড়িয়ে থাকার শক্তিটুকু ধরে রাখার চেষ্টা করছিল। সামনে সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা কোনোভাবেই অভ্র হতে পারে না। অসংখ্য যন্ত্রের মাঝে শায়িত শরীরটার সঙ্গে বিথি নিজের চেনা মানুষকে খুঁজে পাচ্ছিল না। অনবরত বেঁচে চলা যান্ত্রিক কর্কশ ধ্বনিগুলো বুকের মধ্যে বারংবার বিপদের ঘণ্টা বাজিয়ে চলেছে, যেন এখনই মৃত্যুদূতরা চারিদিক থেকে সদল বলে ঝাঁপিয়ে পড়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। অমিতাভবাবু হঠাৎ যেন আপন খেয়ালি কথাগুলো বলে উঠলেন। ঠিক এইখানে আমার শুয়ে থাকার কথা ছিল। প্রথম গুলিটা আমার বাম কাঁধ ফুঁড়ে বেরিয়ে যায়। অভ্র ছিল ঠিক পাশেই। বাবাকে বাঁচাতে হতভাগাটা হঠাৎ আমায় বুকে জড়িয়ে ধরল। পরের 5টা গুলি তাই অভ্র। অমিতাভবাবু নিজের কথা শেষ করতে পারলেন না। রাশভারী দোর্দণ্ড প্রতাপ নেতার খোলস ছেড়ে হঠাৎ এক স্নেহশীল পিতার অসহায় রূপ বড় নির্মমভাবে প্রকাশিত হয়ে পড়ল। বিথির এক হাত ধরে অবোধ শিশুর মতো ঝরঝর করে কেঁদে ফেললেন অমিতাভ পাহাড়ি। বিথির চোখের সামনে থেকে সেই রঙিন পাহাড়ি ছবিটা যেন কেউ অদৃশ্য হাতে অতি সন্তর্পণে একটু একটু করে মুছে দিচ্ছে। এই রাত ক্ষণ বড় গভীর, ভেঙে আসে মন এই শরীর। এই রাত ক্ষণ বড় গভীর, ভেঙে আসে মন এই শরীর। তোমায় বুঝি আর পাবো না কাছে, তোমার প্রতিচ্ছবি খুঁজি টুকরো কাছে। এত করে ডাকি তবু শোনো না যখন চলেই যেও। এত করে ডাকি তবু শোনো না যখন চলে যেও। যেতে যেতে নিয়ে যেও ভালোবাসার মৃতদেহ। যেতে যেতে নিয়ে যেও ভালোবাসার মৃতদেহ। আরে নটনদা, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন।
সংগ্রামী জনপরিষদ পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অখিলেশ সামন্তর আন্তরিক আহ্বানে কিছুটা ইতস্তত করেই পার্টি অফিসের চৌকাঠ পেরোল জনমুক্তি মোর্চার দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী শ্রী নোটন তপাদার। যদিও কিছুক্ষণ আগেই এখানে এসে পড়েছিল, তবে এই অদৃশ্য লক্ষণ রেখাটুকু পেরোনোর জন্য ওকে বেশ অনেকখানি মানসিক শক্তি সঞ্চয় করতে হয়েছে। ঘরখানি আয়তনে মন্দ নয়, নিয়মিত কাজের সুবিধার জন্যই হয়তো অখিলেশ সামন্ত নিজের প্রাসাদোপম বাড়ির একতলায় পার্টি অফিস বানিয়েছে। একেবারে ঝকঝকে কর্পোরেট স্টাইলে সাজানো ইন্টেরিয়ার, 3-4টে কম্পিউটার, বিশাল আকার ওয়াল মাউন্টেড টেলিভিশন, এমনকি ঘরের কোণে একটা ফ্রিজও চোখে পড়ল। আধুনিক টেকসাভি যুগের পাল্লা দিয়ে চলার জন্য সমাজসেবকরাও নিজেদের তেমনটাই গুছিয়ে রেখেছেন। সেগুন কাঠের তৈরি সুদৃশ্য সেক্রেটারিয়েট টেবিলের বিপরীতে সর্পাসদ ঘরের মধ্যমণি হয়ে বসে রয়েছে স্বয়ং অখিলেশ সামন্ত। ওর ক্লিন সেভ চকচকে 2 গাল বিস্তৃত হাসিটাকেই একমাত্র অবলম্বন ভেবে মন্থর পায়ে এগিয়ে গেল নোটন। হ্যাঁ, বসুন, কফির অর্ডার দিচ্ছি। ওই থাক না, হওয়ার ওইসব কেন? বাহ, এই প্রথমবার আমাদের পার্টি অফিসে পায়ের ধুলো দিলেন, এটুকু আপ্যায়ন না করলে চলে? নোটন খেয়াল করল অখিলেশ ওর সঙ্গে কথা বলতে বলতেই ঘরে উপস্থিত বাকি পার্টি কর্মীদের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিল। কিছুক্ষণের মধ্যেই টেবিলে 2 কাপ ধুমায়িত কফি চলে এলো। এই মুহূর্তে শুধুমাত্র ওরা দুজন ছাড়া ঘরে আর কোনো তৃতীয় ব্যক্তি রইল না। হ্যাঁ, নিন, শুরু করুন। অখিলেশের তীব্র অন্তর্ভেদী দৃষ্টির সামনে প্রথম থেকেই বেশ বিব্রত বোধ করছিল নোটন। এবার জনশূন্য কক্ষে সেই অস্বস্তি ক্রমেই বাড়তে লাগল। ঘরের জানলা দরজা সম্পূর্ণ বন্ধ। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসেও মনে হচ্ছে হাত পায়ের তালু ঘামতে শুরু করেছে। চিন্তা করবেন না নোটনদা, আমার আপনার আজকের এই সাক্ষাৎ পর্ব আপাতত বাইরের কারোর কাছে প্রকাশিত হবে না। নোটনের মানসিক অবস্থা অনুমান করেই টুকটাক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা শুরু করলো অখিলেশ। এই লোকটা সহজ না হওয়া অবধি কোনো কাজের কথা পারা যাবে না। তা খুকু বৌদি কেমন আছেন? ওনাকেও কিন্তু আগামী দিনে আপনার মতোই আমাদের দলের পাশে চাই। নোটনের ঠোঁটের কোণে এবার স্বল্প হাসির প্রলেপ পড়তে শুরু করেছে। বর্তমানে ওর যা অবস্থা তাতে নিজের দলের কাছে একেবারে ব্রাত্য না হয়ে গেলেও পূর্বের সেই ক্ষমতা আর খাতির কোনোটাই অবশিষ্ট নেই। অথচ এই দলটার জন্যই বিগত 2 দশক ধরে হেন কোনো কাজ নেই যা করেনি। বোমাবাজির ঘটনায় ওর যুক্ত থাকার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পার্টির রাঘব বোয়ালরা রাতারাতি নিজেদের দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। প্রাণ ভয়ে বেশ কিছুদিন এলাকা ছেড়ে বাইরেও পালাতে হয়েছিল। তকমাধারী পার্টি কর্মী হিসেবে এখন আর ছিটে ফোঁটাও মান ইজ্জত অবশিষ্ট নেই বললেই চলে। আচ্ছা, কি এত ভাবছেন বলুন তো? আরে আপনার মতো অভিজ্ঞ মানুষদেরই তো এখন আমাদের আরো বেশি করে দরকার, তাই তো আপনাকে ডেকে পাঠালাম। না, মানে আমার প্রয়োজনটা আসলে ঠিক বুঝতে পারছি না। দেখুন দাদা, রাজনীতির জগতে চিরকালীন বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। ভোট যুদ্ধটা আসলে যে তরফ থেকেই লড়া হোক না কেন, আসল লক্ষ্য কিন্তু ময়দানে টিকে থাকা। ক্ষমতার হ্রাস কখনো আপনার হাতে থাকবে, আবার কখনো বিপক্ষ দলের কাছে। দড়ি টানাটানির খেলাটা কিন্তু সব সময় সমান তালে চলতে থাকবে। আর আমাদের তরফ থেকে যেটুকু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, আশা করছি সেটা নিশ্চয়ই আপনি দীর্ঘদিন মনে রাখবেন না। তরুণ রক্তের উষ্ণতা একটু বেশি থাকে, ওটুকু নিজ গুণে ক্ষমা করে দেওয়াই যায়। নোটন বর্তমানে কিছুটা ভীত হলেও অখিলেশের বক্তব্য বিষয়ে বোঝার মতো বিবেচনা সে এখনো হারিয়ে ফেলেনি। কিছুক্ষণ নীরব থেকে তাই এবার সে শান্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন করল। সংগ্রামী জনপরিষদ কি তাহলে আমাকে দলে চাইছে? নিশ্চয়ই। আপনি এলাকার পুরনো খেলোয়াড়, আর আমরা সেই অভিজ্ঞতার কদর করতে জানি। অতীতের বিবাদ ছেড়ে এখনই হাত মেলাবার উপযুক্ত সময়। জনমুক্তি মোর্চার প্রতাপের দিন ক্রমশ গুটিয়ে আসছে। সামনের দিনগুলো এরপর শুধুই আমাদের। নোটন দ্বিধাগ্রস্ত হয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল।
অখিলেশের জলজলে দৃষ্টির এই ভাষা সে আগেও অনেক পোড় খাওয়া নেতাদের চোখে দেখে এসেছে। বুলেট ও ব্যালেটের চিরপরিচিত লড়াই শুরু হয়ে গিয়েছে। যুযুধান দুই পক্ষই এখন একে অপরের প্রতি নিজেদের সেরা অস্ত্রগুলো ক্রমে ক্রমে ব্যবহার শুরু করবে। এই সময় নিরপেক্ষ থাকার কোনো উপায় নেই। ঘর শত্রু বিভীষণের কাজটাতেই আমাকেই করতে বলছো? অখিলেশ সামন্ত জবাবে খুক খুক করে কিছুক্ষণ হাসল, তারপর দুই চোখের কোণে রহস্যময় দৃষ্টি ফুটিয়ে উত্তর দিল, লঙ্কাধিপতিরা আগেই আপনাকে বিতাড়িত করেছে দাদা। এখন সম্মুখ সময়ে আপনি যদি কোনো এক পক্ষ সমর্থন না করেন, তাহলে হয় রামে মারবে, নয়তো রাবণে। কাজেই এই পরিস্থিতিতে আপনার পক্ষে আদৌ নিরপেক্ষ থাকা সম্ভব নয়। নোটন ঘাড় গোঁচ করে কথাগুলো শুনছিল, আবার কিছুটা সময় নিয়ে বলল, অমিতাভ পাহাড়ি লোকটা কিন্তু এত সহজে হার মারার নয়। জনমুক্তি মোর্চার দীর্ঘদিনের শক্ত ঘুঁটি, ওকে সরানো খুব কঠিন হবে। খেলোয়াড় যত টাফ, তাকে হারানোর আনন্দ ততই বেশি। অখিলেশ এবার নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল। পাহাড়ের পাহাড় টলানোর লোকের অভাব নেই, সেই কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার শুধু দিন গোনার পালা। তাম্রলিপ্ত রেলওয়ে স্টেশন আকারে আয়তনে মন্দ না হলেও নির্দিষ্ট কিছু ট্রেনের সময় ছাড়া বাকি সময়টুকু মোটামুটি ফাঁকাই থাকে। সকাল সন্ধ্যা দীঘা হলদিয়া যাওয়ার জন্য কিছু নিয়মিত লোকাল এবং হাতে গোনা কয়েকটা এক্সপ্রেস ট্রেন। মূল শহর থেকে কিছুটা বাইরেই অবস্থিত এই স্টেশন। আগামী দিনে ট্রেনের সংখ্যা আর না বাড়ানো হলে স্টেশনের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে না। এই নাও, টিকিটটা এখনই ব্যাগে গুছিয়ে রাখো। গতবার বাড়ি থেকে আসার সময় টিকিটটা হারিয়ে ফেলে কি সমস্যায় পড়েছিলে মনে আছে তো? সেই আমাকেই এসে ফাইন দিয়ে চেকারের হাত থেকে ছাড়াতে হলো। সাবধানে রাখবে। আর জলের বোতল কি সঙ্গে নিয়ে এসেছো, নাকি একটা ছোট বোতল কিনে দেবো? বাবা, তুমি এমন করে গুছিয়ে আমায় বাড়ি পাঠাচ্ছ যেন এই আমাদের শেষ দেখা হচ্ছে। সুদেশনা মিষ্টি হেসে কথাটা বললেও আমার বুকে সামান্য খোঁচা লাগলো। ক্রিসমাস ও নিউ ইয়ারের সন্ধিক্ষণে কয়েকটা দিনের জন্য ছুটিতে নিজের বাড়িতে ফিরছে সুদেশনা। প্রতিবারের মতো এবারেও ওকে স্টেশনে ছাড়তে এসেছিলাম। সেই দুর্ঘটনার পর থেকে ওকে একলা কোথাও ছাড়তে মন চায় না। যদিও সাম্প্রতিক সময়ে আমাদের দেখা সাক্ষাৎ অনেকটাই কমে গিয়েছে। সাইড ব্যাগটা কাঁধে তুলে ফুট ওভারব্রিজ পেরিয়ে বিপরীত দিকের প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম দুজন। মিনিট পাঁচেকের মধ্যেই লোকাল ট্রেনটা আসার কথা, কিন্তু তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট হলো পাঁশকুড়ার কাছে ওভারহেড লাইনের তার ছিঁড়ে গিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। পরবর্তী লোকাল আসতে আরও 40-50 মিনিট সময় লাগবে। আগে হয়তো এই খবরটা শুনলে একটু খুশিই হতাম, দুজনে আর কিছুটা সময় একসঙ্গে কাটানো যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিমেন্টের বেঞ্চে দুজনে নীরবে পাশাপাশি কিছুক্ষণ বসার পর মনে মনে বেশ অস্বস্তি অনুভব করছিলাম। হয়তো দুজনেরই একে অপরকে কিছু বলার আছে, কিন্তু সংকোচবশত সেইভাবে আর আদান প্রদান হচ্ছে না। আমি এবার তাহলে উঠছি, বুঝলে? ট্রেন তো আসতে অনেকটাই দেরি হবে মনে হচ্ছে। তুমি সাবধানে পৌঁছে আমাকে কল করে দিও। শুভদা, আর একটু বসে যাও প্লিজ, তোমার সঙ্গে কিছু কথা আছে। খুব আর্জেন্ট কি? না মানে আসলে অখিলেশ দা কি একটা জরুরি দরকারে একবার পার্টি অফিসে ডেকেছিল, সেখানেই যেতাম আর কি। আর্জেন্ট না হলেও প্রয়োজনীয় অবশ্যই। তুমি চলে যেতে চাইলে বাধা দেব না, তবে
কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো। সুদেষ্ণার স্নিগ্ধ জবাবে এমন কিছু প্রচ্ছন্ন অনুনয় ছিল যা আমার পক্ষে ফেলা সম্ভব হলো না। পুনরায় ওর পাশে বসে পড়লাম। বিকেলের এই সময় প্ল্যাটফর্ম প্রায় ফাঁকাই থাকে বলা চলে। তার উপরে ট্রেন লেট করবে ঘোষণা করার পর যে কয়েকজন যাত্রী অপেক্ষায় ছিলেন তারাও টোটো ধরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছেন। তুমি কি আজকাল আমাকে অ্যাভয়েড করছো শুভদা? সুদেষ্ণার আকস্মিক প্রশ্নে আমি কিছুক্ষণ নিশ্চলভাবে ওর দিকে চেয়ে রইলাম। পশ্চিম আকাশে রক্তিম সূর্যের লালিমায় ওর ফর্সা মুখখানি যেন হাড়ও রাঙা হয়ে উঠেছে। খেয়াল করলাম এই অভিব্যক্তিতে কোনো অভিনয় বা জড়তার বিন্দুমাত্র আভাস নেই। আর ঠিক এই প্রশ্নটাই কি আমার তোমাকে করা উচিত ছিল না? তুমি কি আর এখন আমাকে সময় দিচ্ছ? আর কিছুদিন পর আমার ফাইনাল এক্সাম হয়ে গেলে তখন হয়তো ভুলেই যাবে আমাকে চিরকালের মতো। না চাইতেও আমার গলায় অনেকখানি অভিমানের সুর অজান্তেই মিশে গেল। হয়তো এতদিন কারোর কাছে এই চাপা অনুভূতিগুলো কখনো প্রকাশ করিনি বলে এই রকম বহিঃপ্রকাশ। আমার এতখানি ক্ষোভ সুদেষ্ণা একেবারেই প্রত্যাশা করেনি, তাই বেশ কিছুক্ষণ আহত মুখে চেয়ে রইল। তোমার অভিযোগ আমি পুরোপুরি অস্বীকার করতে পারবো না। একথা ঠিক যে নিজের সঙ্গে মানসিক দ্বন্দ্বে জিততে না পেরে আমি ইচ্ছে করেই তোমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলাম, কিন্তু তোমায় কখনো ভুলে যাব এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। তুমি আমার জন্য যা যা করেছো আপনজনও কেউ এত ভাবে না। আর সেটার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিচ্ছ, তাহলে আমাকে দূরে সরিয়ে রেখে, তাই না? সত্যি ভালোবাসার এই পরিণামই আমার কপালে লেখা ছিল দেখছি। তা অন্য কাউকে যদি তোমার পছন্দ সে কথা সরাসরি জানিয়েই দিতে পারতে। এই শুভঙ্কর সান্যাল ভালোবাসার কাঙাল হতে পারে, কিন্তু ভিখারির মতো হাত পেতে প্রেম ভিক্ষা করার বান্দা নয়। আমার মাথায় যেন দাউ দাউ করে অগ্নিশিখা জ্বলছে এই সময়। আবেগের বশে এই নিষ্ঠুর কথাগুলো বলতে এতটুকু জীব কাঁপল না আমার। খেয়াল করলাম সুদেষ্ণার বিবর্ণ মুখখানিতে আষাঢ়ের মেঘ থমথম করছে। আমি যে এইভাবে প্রতিক্রিয়া করব তাও বিন্দুমাত্র কল্পনা করতে পারিনি। রিমলেস চশমার আড়ালে সুগভীর দুটো চোখ মুহূর্তেই জলে ভরে উঠল। মুখে রুমাল চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল সুদেষ্ণা। ভাগ্যিস আমাদের আশেপাশে এখন তেমন কেউ নেই, নইলে এই নির্জন প্ল্যাটফর্মে ক্রন্দনরত এক যুবতীর পাশে থমথমে চেহারায় আমাকে বসে থাকতে দেখলে লোকজন নির্ঘাত রেল পুলিশে খবর দিত। দীর্ঘক্ষণ নীরব অশ্রুপাতের পর একসময় সুদেষ্ণা রক্তিমবর্ণ চোখ মেলে আমার দিকে চাইল। ইতিমধ্যে আমারও মন থেকে কখন জানি অভিমান মিলিয়ে গিয়ে একরাশ অপরাধবোধ জায়গা করে নিয়েছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাকে কথাগুলো এভাবে বলাটা আমার উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। সামরাজ খুব ভালো ছেলে। আশা করছি ও নিশ্চয়ই তোমাকে আমার থেকে অনেক বেশি খুশি রাখবে। সো ওয়ান্স এগেইন আই এম রিয়েলি সরি। তুমি আবারও ভুল ভাবছো শুভদা। সাম্যদা আর আমার মধ্যে কোনো ইমোশনাল রিলেশন নেই। যেটুকু যোগাযোগ সেটা শুধুই ফিজিক্সের নোটস আর পড়াশোনার বিষয় নিয়ে। তুমি যে আগে পছন্দ করো সেটা সারা কলেজ জানে। তুমি মিথ্যেই অন্য কাউকে নিজের প্রতিপক্ষ ভাবছো। কোনো প্রত্যুত্তর দিচ্ছি না দেখে সুদেষ্ণা অনুমান করল আমি হয়তো ওর কথা অবিশ্বাস করছি। তাই সে কিছুটা সময় নিয়ে ফের বলল, জোর করে মন থেকে সন্দেহের কাঁটা উপড়ানো যায় না জানি, তবে আমার বিশ্বাস তোমার এই ভুল একদিন ঠিকই ভাঙবে। ততদিন হয়তো এই বদনামের ভাগী হয়েই থাকতে হবে আমাকে। মনের আকাশে প্রবল কালবৈশাখীর ঝড় বইছে এখন।
পাশাপাশি দুজন বসে থাকাটাও অসহ্য মনে হচ্ছিল। আমি বেঞ্চ থেকে উঠতেই যাচ্ছিলাম, হঠাৎ সুদেষ্ণা খপ করে আমার বাম হাতখানা চেপে ধরল। শুভদা, শুভদা, আই এম সরি। আমার ভ্রুতে হালকা কম্পন ওর নজরের বাইরে গেল না। চোখে চোখ রেখেও পড়তে পারলাম না যে হঠাৎ এমন সংলাপের কি অভিপ্রায়। শুভদা, শুভদা, আই এম সরি। আমি পারবো না এভাবে। তুমি যে আমায় কতখানি ভালোবাসো তা জানার পরে কিছুতেই তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করতে আমি পারবো না। তুমি যদি আজ সবটা না বলতে পারি তাহলে সারা জীবনের জন্য অপরাধের বোঝা বইতে হবে। আমি তোমাকে ভালোবাসি না শুভদা, ভালোবাসতে পারি না। এমনটা নয় যে আমি অন্য কাউকে পছন্দ করি বা ভালোবাসি, তবু হ্যাঁ, তুমি বা তোমার ফ্যামিলি আমার জন্য যা করেছো তা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে কেউ করে না, নো ওয়ান। অ্যান্ড তার জন্য আমার তোমার প্রতি শ্রদ্ধা আছে, সম্মান আছে, কৃতজ্ঞতা আছে, বাট ভালোবাসা। সুদেষ্ণা একটু থেমে আমার নিষ্পলক দৃষ্টিতে কি দেখলো বুঝতে পারলাম না। ধীরে ধীরে বলল, ভালোবাসা তো নেই শুভদা। তোমার এই প্রেমের প্রতিদান সত্যি আমি সারা জীবনেও দিতে পারবো না। প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝমঝমে শব্দে দ্রুতগামী একটা মালগাড়ি ছুটে গেল পাশ দিয়ে। ওর ফেলে যাওয়া দ্বিখণ্ডিত রেলপথের সঙ্গে কোথাও যেন আমার হৃদয়ের বর্তমান পরিস্থিতির অদ্ভুত সাদৃশ্য রয়েছে। আজ না হয় নাই বা গেলাম ফিরে, মিছেই তোমার পিছু ডাকা। অতীতের ছিঁড়ে আসা খোলসের মাঝে হৃদয়ের কুঠুরি রয়েই যাবে ফাঁকা। আজ না হয় লুকোচুরি দিনভর, ক্লান্ত চরণ পথ হাঁটে নির্জন, ঠোঁটের কোণে বোকা সিগারেট, নিভন্ত আগুনে পুড়ছে মন। উঠোনের রোদে ভেজা কিছু স্মৃতি, বুকের অতলে সোদা গন্ধ, মুখোশের আড়ালে ঢেকে রাখা বেদনায় ফিরবার পথ সব বন্ধ। বিদায় বেলায় সাক্ষী কেবল অশ্রুজল, থাকুক বাকি শতেক অভিলাষা। জীবন প্রদীপ নিভে গেলেও পড়ে থাকে এক সলতে ভালোবাসা। ডিস্ট্রিক্ট লাইব্রেরির সিঁড়ির চাতালে আমাদের সেই বৈকালিক আড্ডাটা শেষ কবে হয়েছিল তার স্পষ্ট মনে পড়ে না। জীবন নদীখাতের অবিশ্রাম স্রোতের তাড়নায় তিন বন্ধু যেন পরস্পরের কাছাকাছি থেকেও মনের দূরত্ব বেশ অনেকটাই বাড়িয়ে ফেলেছি। হয়তো এটাই সময়ের পূর্ব নির্ধারিত কক্ষপথ। আগামী দিনে এই সীমানা ক্রমশ আরও বিস্তৃত হবে। বিথির আকস্মিক ফোন পেয়ে তাই খানিকটা বিস্মিতই হয়েছিলাম। আমাকে আর নীলকে একবার পুরনো জায়গায় দেখা করার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকদিন পর বিথির সঙ্গে কথা হলো। আজকাল পাড়াতেও ওকে প্রায় দেখাই যায় না। শারীরিক সমস্যার জন্য কলেজে যাওয়াও বন্ধ করেছে অনেক দিন। সপ্তাহ দুয়েক হলো আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। তবে আমি নিজেকে সাময়িকভাবে
সমস্ত প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রেখেছি। মোবাইলে বারংবার অনেকের কল আসছিল, তাই সেটাকেও অনির্দিষ্টকালের জন্য শীতঘুমের দেশে পাঠিয়ে দিয়েছিলাম। বাড়িতে একটা মানধাত্তার আমলের ল্যান্ডলাইন রয়েছে। মা আর ঠাকুমা ছাড়া তেমন কেউ ব্যবহার করে না আজকাল। বিথির কাছে এই নম্বরটা অজানা নয়। মোবাইলে না পেয়ে সেই ফোনেই বার্তা পাঠিয়েছে। তাই সত্যি বলতে কি, নীল আর বিথির সঙ্গ খুবই কামনা করছিলাম মনে মনে, কিন্তু ওদের মুখোমুখি হওয়ার সাহসটুকু সঞ্চয় করতে পারছিলাম না। অবশেষে সেই দূরত্ব কিছুটা হলেও কমল। মনের জড়তা ঝেড়ে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম। নীল ইতিমধ্যে এসে গিয়েছে। আমরা পরস্পরের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলাম। দুজনের ঠোঁটের কোণেই শুষ্ক রেখা ফুটে উঠল। কথাবার্তা এড়ানোর জন্যই বোধহয় নীল তাড়াতাড়ি আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিল। সিঁড়িতে বসে অগ্নিসংযোগ করলাম। ধূমপানের কিঞ্চিত উষ্ণতা হয়তো আমাদের মনের বরফ কিছুটা হলেও গলাতে পারে। আমি জানি নীল আর অন্তুর মাঝে এখন 1 যোজন দূরত্ব। নিজেদের সম্পর্ক নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে ওরা, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়। কাজেই সেই প্রসঙ্গে কোনো রকমের প্রশ্ন করে অকারণে ওকে বিব্রত করতে চাইলাম না। মিনিট 5 মধ্যে বিথিকেও দেখতে পেলাম। একটা টোটো সামনে এসে দাঁড়ালো। আমি উঠে গাড়ি থেকে নামতে সাহায্য করতেই যাচ্ছিলাম, বিথি হাত তুলে নিষেধ করল। তারপর নিজেই এক হাতের ক্র্যাচের সাহায্যে খুব সাবধানে গাড়ি থেকে নামল। আগের থেকে চলাফেরায় অনেকটাই বেশি সাবলীলতা খেয়াল করলাম। তারপর ভাই লোক এসেই ফুসফুসের সৎকার সাধন আরম্ভ করে দিয়েছ? বিথির ঠোঁটে অনেকদিন আগের সেই পরিচিত চিলতে স্নিগ্ধ হাসিটা দেখতে পেয়ে আমরা দুজনেও হঠাৎ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলাম। বিথিকে আজ এই অবতারে দেখতে পাবো সেই আশা একেবারেই ছিল না। সিগারেটটা ছেড়ে এবার ঠিকঠাক কিছু খেলে হয় না? এই নীল, ফুচকাওয়ালাকে এদিকে একটু ডেকে নিয়ে আয় না। যা না। আমি বাবু এই পা নিয়ে বেশি হাঁটাহাঁটি করতে পারবো না। আরে ক্যাবলার মতো তাকিয়ে দেখছিস কি? যা, ডেকে নিয়ে আয়। আমি আর নীল বাস্তবিকই বিথির এই স্বতঃস্ফূর্ত আচরণ দেখে কিছুটা অবাক হচ্ছিলাম। এই মেয়েটা আমাদের অচেনা নয়, কিন্তু অনেক দিনের অদেখা তো বটেই। বেশ অনেক দিন পর কষে ঝাল দিয়ে হই হই করে ফুচকা খাওয়া হলো। আমাদের 3 জনেরই নাক চোখ জলে ভেসে যাচ্ছে। তাই অবস্থা সামাল দেওয়ার জন্য অবধারিতভাবেই আইসক্রিমের শরণাপন্ন হতে হলো। উফ, প্রায় 1 যুগ পর এত ঝাল খেলাম মাইরি। আইসক্রিমটা না খেলে এক্ষুনি দেখতিস নাক মুখ দিয়ে ড্র্যাগনের মতো আগুনের হলকা বেরোতো। নীলের কথায় আমরা দুজনেই হেসে ফেললাম। টুকটাক গল্পগুজব করতে করতে 3 জনের মনের গুমোট ভাব ধীরে ধীরে কমে আসতে লাগলো। আমাদের স্কুল জীবনের দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো হাসি মজায় আলোচিত হলো বারবার। ভালো কথা মনে পড়েছে। এই অখিলেশ দা তোর খোঁজ করছিল। তোকে তো ইদানিং ফোনেও পাওয়া যাচ্ছে না। কলেজেও শুনলাম সাম্যরাজের হাতে ইউনিয়নের সব দায়িত্ব ছেড়ে এসেছিস। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এভাবে সব কিছু ছেড়ে নিজেকে গুটিয়ে ফেলেছিস কেন? পলিটিক্স ইজ নো মোর মাই কাপ অফ আইসক্রিম। নীলের প্রশ্নের জবাবে খুব শান্তভাবে আমার হাতের কাপ আইসক্রিমটা শেষ করতে করতে উত্তর দিলাম। বিথি ও নীল দুজনের মুখেই স্বাভাবিকভাবে প্রশ্নের চিহ্ন আঁকা হয়েছে দেখলাম। অনুমান করেছিলাম আজ কখনো না কখনো এই প্রসঙ্গটা উঠবেই। সক্রিয় রাজনীতির আঙিনায় এত দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ কেন স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিলাম, তা নিয়ে কৌতূহল জাগাটাই স্বাভাবিক ঘটনা। তুই নিশ্চয়ই মজা করছিস, তাই না? নিজের চোখের সামনে প্রিয় বন্ধুদেরকে রক্তাক্ত হতে দেখেছি,
দেখেছি রাজনৈতিক প্রতিহিংসায় কিভাবে শতাধিক নিরীহ মানুষজনের ঘরবাড়ি হারিয়ে সর্বশ্রান্ত হয়েছে। ক্ষমতা দখলের নির্লজ্জ নির্মম লড়াইয়ে স্বজনহারার শোকের সাক্ষীও থেকেছি। যতদিন শুধু টিভি নিউজ পেপারে এই ধরনের ঘটনার কথা শুনতাম, ততদিন এগুলো শুধুই নীরস খবর ছাড়া আর কিছুই ছিল না আমার কাছে। কিন্তু লড়াইয়ের ময়দানে যখন নিজে নেমে প্রত্যক্ষদর্শী হলাম, তখন প্রকৃত শোক উপলব্ধি করেছি। না ভাই, আমি মজা করছি না, বরং জীবনে একের পর এক নিষ্ঠুর মজাগুলো আমার মনটাকে বিষিয়ে তুলেছে। আমি আর দাবার বোড়ে হয়ে রাজা উজিরের আজ্ঞা পালন করতে পারবো না। একটানা কথাগুলো বলে একটু দীর্ঘশ্বাস ফেললাম। বিথির ছোটখাটো গোল মুখটা দেখলাম কত দ্রুত রক্তিম হয়ে উঠল। এতক্ষণ যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, আমি তো জানি ও ভেতরে ভেতরে কি পরিমাণ বিধ্বস্ত হয়ে রয়েছে। আমাদের কলেজের বম্বিং কেসটার তো কিছুই তদন্ত হলো না শেষ পর্যন্ত। একটা আশা ছিল যে তুই অন্তত দোষীদের খুঁজে বার করার চেষ্টা করবি। বোমাবাজির কেসটা একটা চেন রিয়াকশনের সূত্রপাত বলতে পারিস। এর পরের ঘটনাগুলো কে বা কারা করেছে সেটা আমার অজানা নয়। বলিস কি, তুই সব জানিস? তাহলে তাহলে এতদিন কোনো স্টেপ নিসনি কেন? এটাকে হিন্দি সিনেমার ক্রাইম থ্রিলার পেয়েছিস ভাই? বাস্তব জীবনে কালপ্রিটদের খুঁজে শাস্তি দেওয়াটা এতটাও সহজ নয়, কারণ এরাই যে সমাজের দণ্ডমুণ্ডের কর্তা। এদেরই সামান্য অঙ্গুলি হেলনে বড় বড় সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। বিথি অনেকক্ষণ নীরবে আমাদের কথা শোনার পর এবার একটা প্রশ্ন করল। শুভ, তুই জানিস কে এই ঘটনাগুলোর জন্য দায়ী? আমি বিথির একটা হাত স্পর্শ করলাম, বললাম, কে নয়, কারা। আমরা দুই অতি ক্ষমতাধর দলের রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে পড়ে জর্জরিত হয়েছি মাত্র। প্রতিশোধের আগুনে পুড়ে যখন অনেক দূর ধাওয়া করলাম, তখন দেখলাম ওরা কেউই একা নয়, ওরা আসলে অনেক। ওদের সবার মুখেই লালসার মুখোশ। জনমুক্তি মোর্চা নিজের ক্ষমতার ধরে রাখার প্রচেষ্টায় যে খেলাটা শুরু করেছিল, তাতে এখন প্রতিপক্ষ সংগ্রামী পার্টি প্রধান চালকা শক্তি হয়ে খেলা নিয়ন্ত্রণ করছে। ওরা সবাই সমান, সবার উদ্দেশ্য একই। অমিতাভ বাবু কি কোনোভাবে এতে যুক্ত ছিলেন? শুরুতে আমিও এটাই সন্দেহ করেছিলাম। নতুন তপাদার কেবল হুকুমের দাস, নিশ্চয়ই বড় মাথা কেউ রয়েছে পেছনে। শেষমেশ খোঁজ নিয়ে দেখলাম বোমাবাজির অর্ডারটা অমিতাভ বাবুর নিজের সিদ্ধান্ত নয়, এটা ওদের পার্টিরই কিছু নিচুতলার কর্মীরা করেছিল। তবে এ কথা ঠিক যে উনি নিজে এই ঘটনার দায়ভার এড়িয়ে যেতে পারেন না। তাই কি ওদের উপরে এই অ্যাটাকটা হলো? ক্রিয়ার প্রতিক্রিয়া তো থাকবেই রে ভাই। খুরশির লোভ এমনই ভয়ঙ্কর যে নির্বিচারে কাউকে নিজের পথ থেকে সরিয়ে দিতেও এরা দ্বিতীয়বার ভাবে না। সুপারি কিলিং এর অর্ডারটা যে আমার দলের শীর্ষ মাথারাই কেউ দিয়েছে, তাতে আমার কোনো সন্দেহ নেই। শুধু ওদের মাঝে পড়ে নিরীহ একটা প্রাণ অকালে হারিয়ে গেল। এতক্ষণ চেপে রাখা অশ্রুকণা এবার ঝরঝর করে বয়ে গেল। আমার আর নীলের মাঝে বসে বিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। আমরা দুজন ওকে খানিকক্ষণ কাঁদতে দিলাম, নিজেকে কিছুটা হালকা করে নিক মেয়েটা। কি অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যে ও যাচ্ছে, সেটা আমাদের থেকে কেই বা ভালো জানে। অনেকক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে
বিথি ধরা গলায় বলল, এই দেখ, অমিতাভ আঙ্কেল একটা মেসেজ পাঠিয়েছেন গতকাল, একটা ভয়েস মেসেজ। আমাকে পাঠানো অব্রর শেষ বার্তা। ছেলের শোকে হয়তো এতদিন আমাকে পাঠাতে ভুলে গিয়েছিলেন। কাল অনেক রাতে আমার মোবাইলে এটা সেন্ড করেছেন। বিথি নিজের মোবাইল ফোনটা অন করে ভলিউম বাড়িয়ে দিল। আমি আর নীল ভীষণ আগ্রহী হয়ে কান পেতে রইলাম। আমাদের চারপাশের পরিবেশ প্রায় নিস্তব্ধ হয়ে এসেছে বলা যায়। সন্ধ্যার আধার ধীরে ধীরে চারিদিক গ্রাস করে নিচ্ছে। দূর থেকে একটানা ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। সেই সব কিছু ছাপিয়ে এবার হসপিটালের কার্ডিয়াক মনিটরের শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ড পর অতি কষ্টে টেনে টেনে ভেসে এলো অন্তিম শয্যায় অব্রর শেষ কিছু কথা। সরি বিথি, কথা দিও তোমার কাছে সময় পৌঁছতে পারলাম না। তোমাকে খুব খুব দেখতে ইচ্ছে করছে। জানি না এখান থেকে কবে ছুটি পাবো বা আদৌ পাবো কিনা। জানো তো, কদিন ধরে একটা স্বপ্ন দেখছি বারবার। তুমি আর আমি একটা নির্জন পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে শুধু সবুজ। আবার মাঝে মাঝে সব অন্ধকার হয়ে যাচ্ছে। বিধি আমি যদি আর ফিরতে না পারি তাহলে তুমি অন্তত সেই পাহাড়ি দেশটা থেকে ঘুরে এসো কেমন। হয়তো আবার আমাদের দেখা হয়ে যাবে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। তবে ঘুমাই। ভয়েস মেসেজটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। আমরা তিনজনেই তবু নিশ্চল পাথরের মতো নিশ্চুপ বসে রইলাম। আমাদের চেনা পৃথিবীটা ক্রমশ অচেনা হয়ে যাচ্ছে। পুরাতন কলেবর ভেঙে নতুনের উত্থান আবহমান কাল। সেই কোনো এক অচেনা নতুন দিনের প্রত্যাশায় আমরা তিন পুরনো বন্ধু আবার জীবনের নতুন সম্পর্কের
সমীকরণ খুঁজতে বেরিয়ে পড়ব একদিন। পেছনে পড়ে থাকুক অতীতের যত মলিন গ্লানি, অচেনাকে চেনাই তো জীবনের অপর নাম। দিব্যি ছিল মন নিজের ঘরে, ভাঙলে দুয়ার দমকা প্রেমে কেমন করে। দিব্যি ছিল মন নিজের ঘরে, ভাঙলে দুয়ার দমকা প্রেমে কেমন করে। আজ তুমি দাঁড়িয়ে কেন নীরব ঠোঁটে, এই পথে বুঝি হাঁটতে গেলে শুধু কাটাই ফোটে। এত করে ডাকি তবু শোনো না যখন চলে যেও। এত করে ডাকি তবু শোনো না যখন চলে যেও। যেতে যেতে নিয়ে যেও ভালোবাসার মৃতদেহ। যেতে যেতে নিয়ে যেও ভালোবাসার মৃতদেহ।